আসসালামু আলাইকুম। নেক্সাসের পক্ষ থেকে সবাইকে স্বাগতম। আজকে আমরা নটরডেম কলেজ ভর্তি পরীক্ষার প্রস্তুতি নিয়ে আলোচনা করব। আমাদের আজকের আলোচনার বিষয় উচ্চতর গণিতের প্রথম অধ্যায়, সেট ও ফাংশন। এই সেট ও ফাংশন থেকে প্রতি বছরই এক দুটা প্রশ্ন নটরডেম কলেজের ভর্তি পরীক্ষার প্রশ্নে আসে। সো এটা আমাদের গুরুত্ব দিয়ে দেখা উচিত। আলোচনার জন্য আমরা নেক্সাসের কলেজ ভর্তি গাইডটা ব্যবহার করব। এখানে নটরডেম কলেজ, হলি ক্রস ও সেন্ট জোসেফ কলেজে ভর্তি পরীক্ষার প্রশ্নের জন্য যে প্রস্তুতিটা আমাদের নেওয়া উচিত সেটা নেওয়ার জন্য এই বইটা আমার কাছে মনে হয় বেশ ভালো। এই বইয়ে প্রতিটা অধ্যায় অনুযায়ী বিশ্লেষণ করা আছে, গুরুত্বপূর্ণ বিষয়াদি বর্ণনা করা আছে। এছাড়া প্রশ্নপত্র আছে, প্রশ্নপত্রের সাথে দেওয়া সমাধানও আছে, বিশ্লেষণ আছে। সো তোমরা চাইলে বইটা কিনে পড়ে নিজেরা পড়ে দেখতে পারো। আমরা এই বইটা থেকে অনেক প্রশ্ন সমাধান আমরা করব। এই বইটা আমার কাছে মনে হয় বাজারে অন্যান্য কলেজ ভর্তি গাইডের থেকে বেশ ভালো। বইটা বেশ গুছানো। সো আর প্রশ্ন কমন পাওয়ার চান্সেস আছে বেশ ভালোই। সো আমরা আশা করতে পারি যে বইটা তোমরা কিনে পড়বা। আর বইটা পাওয়ার জন্য তোমরা কল করবা 01813 900 966 এই নাম্বারটাতে কল করলে তোমরা বইটা নিজেদের বাসায় পেয়ে যাবা। ওইটা হোম ডেলিভারি দিয়ে আসা হবে তোমাদের। সো আশা করছি সবাই বইটা কিনবা। সো আমরা এই বইটা থেকে পড়াশোনা করব। তো আসো, পড়াশোনা শুরু করার আগে আমি নিজের পরিচয় একটু দিয়ে নিই। আমার নাম মোহাম্মদ আর রাফি বিন আরিফ। আমি একজন এক্স নটরডেমিয়ান। বর্তমানে ইসলামিক ইউনিভার্সিটি অফ টেকনোলজিতে আছি, মেকানিক্যাল অ্যান্ড প্রোডাকশন ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টের অধীনে মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং প্রোগ্রামে। তো এই হলো আমার ছোটোখাটো বায়োডাটা। তো আসো আমরা আমাদের পড়াশোনা শুরু করি। তো প্রথমে যেহেতু সেট অ্যান্ড ফাংশন নিয়ে পড়ছি, আমরা জানতে চাবো যে সেট কি। তো সেট কি কেউ জিজ্ঞেস করলে আমরা বলতে পারি যে বাস্তব জগৎ বা চিন্তা জগতের বস্তুর যে কোনো সুনির্ধারিত সংগ্রহকে সেট বলে। তো সেট কাকে বলে আমরা লিখি, বাস্তব জগৎ বা চিন্তা জগৎ এর বস্তুর যে কোনো সুনির্ধারিত সংগ্রহকে সেট বলে। সেট কাকে বলে, বাস্তব জগতে বা চিন্তা জগতের বস্তুর যে কোনো সুনির্ধারিত সংগ্রহকে সেট বলে। তো সেটকে ইংরেজি বিভিন্ন অক্ষর, বড় অক্ষর, ছোট অক্ষর দিয়ে প্রকাশ করা যায়। যেমন আমরা এ বি সি এগুলো দিয়ে আমরা সেট লিখতে পারি, বা এক্স ওয়াই জেড এগুলো দিয়ে আমরা সেট লিখতে পারি। একটা সেটের এক্সাম্পল আমরা এভাবে দেখানো যায় যে ধরো তিনটে নাম্বারের আমরা একটা সেট যদি চাই তাহলে আমরা এভাবে লিখতে পারি যে 1 2 3। এটা একটা হলো সেট, একটা সেটের উদাহরণ, আমরা এভাবে লিখতে পারি সেট। এরপরে আসি আমরা ইউনিভার্সাল সেট। ইউনিভার্সাল সেটের বাংলা হলো সার্বিক সেট। সার্বিক সেট কি কেউ যদি জিজ্ঞেস করে, নির্দিষ্ট সেটের আলোচনাধীন সকল সেটকে সার্বিক সেট বলা হয়। তাহলে সার্বিক সেট কাকে বলা হয়, নির্দিষ্ট, আমরা এগুলো নোট করে ফেলি, সেটের আলোচনাধীন সকল সেটকে সার্বিক সেট বলে। সার্বিক সেট কাকে বলে, নির্দিষ্ট সেটের আলোচনাধীন সকল সেটকে সার্বিক সেট বলে। সার্বিক সেটকে আমরা সাধারণত ইউ দিয়ে রিপ্রেজেন্ট করে থাকি। তো এটা হলো আমাদের সার্বিক সেটের সংজ্ঞা।
তো এরপরে মানে এটা আমাদের এমসিকিউতে আসতে পারে যে স্যার এই নির্দিষ্ট সেটের আলোচনাধীন সকল সেটের সেটকে কি বলে, তো আমরা দাগাবো সার্বিক সেট বলে, অপশানে থাকবে অবশ্যই। এরপরে আমরা আসি উপসেট বা ইংলিশে যেটাকে বলা হয় সাবসেট। তো সাবসেট কি? আমরা যদি একটা সেট ধরি A ইজ ইকুয়াল টু 1 2 3 4, B ইজ ইকুয়াল টু 1 2 3, আবার C ইজ ইকুয়াল টু 1 2 3 4, এই তিনটা সেট যদি আমরা বিবেচনা করি তাহলে আমরা দেখতে পারি যে বি সেটের প্রতিটি উপাদান এ সেটে বিদ্যমান। সো আমরা বলতে পারি যে বি সেটটা এ সেটটার একটা উপসেট বা সাবসেট। এখানে কি দেখা যাচ্ছে? বি সেটের সকল উপাদান এ সেটে বিদ্যমান বা উপস্থিত। তাহলে আমরা কি বলতে পারবো? বি সেটটি হলো এ সেটের একটি উপসেট। উপসেট বা সাবসেট। তাহলে এটাকে আমরা কিভাবে লিখতে পারি? যে বি বিলংস টু এ। বিলংস টু মানে এর কাছে অধীনে বি, মানে বি এর মধ্যে যত উপাদান আছে সব এর মধ্যে আছে, তো বি হলো এর একটি সাবসেট। তো তাহলে আমরা সাবসেট কি বুঝলাম? বি শুধু এর না, বি সি এরও একটা সাবসেট হবে। কেমনে এবার তোমরা নিজেরা চিন্তা করে দেখো, কারণ সিতে যতগুলো উপাদান আছে সব বি এর মধ্যেও আছে, তাহলে বি তো সি এরও একটা সাবসেট। তো আমরা বি বিলংস টু সিও লিখতে পারি। এরপরে আমরা দেখব প্রকৃত উপসেট বা প্রপার সাবসেট। তো প্রপার সাবসেট কি? এ সেটের প্রত্যেক উপাদান যদি বি সেটে বিদ্যমান থাকে এবং বি সেটে অন্তত একটা উপাদান থাকে যা এ সেটে নেই, তবে এ থেকে বি মানে এ কে বি এর প্রকৃত উপসেট বলা যায়। তো তাহলে এ সেটের প্রত্যেকটি উপাদান, আমি বলছি আবার, এ সেটের প্রত্যেকটি উপাদান যদি বি সেটের বিদ্যমান থাকে এবং বি সেটে অন্তত একটি উপাদান থাকে যা এ সেটে নেই। আমি এখানে সেট একবার ইংলিশে লিখছি একবার বাংলা লিখছি যেন তোমাদের কোনোভাবে দেখে অভ্যস্ত হতে পারো তোমরা। তবে এ সেটকে বি সেটের প্রকৃত উপসেট বলে। তাহলে আমরা কি বুঝবো? যদি এ ইজ ইকুয়াল টু 1 2 3 হয়, 1 2 3 4 হয়, আর বি ইজ ইকুয়াল টু 1 2 3 4 5 হয়, তাহলে বি এর মধ্যে একটা উপাদান আছে যেটা এতে নেই। তাহলে আমরা কি বলতে পারি? যে এ হলো বি এর একটি প্রকৃত উপসেট।
বা প্রপার সাবসেট। এবার আমরা আসি ফাঁকা সেট বা এমটি সেট। তো এমটি সেট বলতে কি বোঝায়? যে সেটের উপাদান সংখ্যা শূন্য বা কোনো উপাদান নেই তাকে ফাঁকা সেট বলা যায়। তাহলে উপাদান সংখ্যা কত হবে? উপাদান সংখ্যা হবে শূন্য। তাহলে একটা এক্সাম্পল আমরা কি লিখতে পারি? যদি এরকম হয়, মানে ভিতরে যদি কিছু না থাকে, তাহলে সেটাকে আমরা বলতে পারি যেটা একটা ফাঁকা সেট। আর এটাকে আরেকভাবে লেখা হয়, সেটা হলো এভাবে এমটি রেখে বা এভাবে। তাহলে আমরা ফাঁকা সেটকে কিভাবে লিখতে পারি? এভাবে দুটো ব্র্যাকেটের মধ্যে কিছু না রেখে, অথবা একটা সার্কেল দিয়ে মাঝখানে দাগ টেনে দিলে এভাবে আমরা ফাঁকা সেটকে রিপ্রেজেন্ট করতে পারি। ফাঁকা সেট, ফাঁকা সেট বা এমটি সেট। এরপরে আমরা দেখব সেটের সমতা। সেটের সমতা বা ইকুয়ালিটি অফ সেটস। ইকুয়ালিটি অফ সেটস বলতে কি বোঝায়? দুটি সেটের উপাদান একই হলে সেট দুটিকে সমান বলে এবং ইকুয়াল চিহ্ন দিয়ে সমতা বোঝানো হয়। তাহলে আমরা লিখতে পারি যে দুইটি সেটের উপাদান একই হলে সেট দুইটিকে সমান বলা হয় এবং ইকুয়াল চিহ্ন দিয়ে সমতা বোঝানো হয়। তাহলে আমরা যদি দুটো সেট নিই, a ইজ ইকুয়াল টু 1 2 3, b ইজ ইকুয়াল টু 1 2 3, এখানে আমরা দেখতে পাচ্ছি যে দুটোটা সেটের উপাদান সমান। তাহলে আমরা লিখতে পারি a ইজ ইকুয়াল টু b। তাহলে এখানে ইকুয়াল টু দিয়ে কি বোঝানো হচ্ছে? সমতা বোঝানো হচ্ছে। তাহলে এই দুটো হলো সেটের সমতা। আমরা বোঝাতে পারছি ইকুয়াল সাইন দিয়ে, মানে এই দুটো সেট সমান, দুটো সেটের উপাদানগুলো সব সমান, একই। 1 2 3 এখানেও, এর মধ্যে 1 2 3 বি এর মধ্যেও। এরপরে আমরা দেখব সেটের অন্তর। সেটের অন্তর, তো সেটের অন্তর ইংলিশে বলা হয় ডিফারেন্স অফ সেটস। এটা আমরা এখন দেখব। এ উল্টা দিকে স্ল্যাশ বি কে এ বাদ বি সেট বলা হয়। এটা দ্বারা মূলত বোঝানো হয় যে বি সেটের, মেট হয়ে গেছে, আমি একটু কেটে আবার লিখি। বি সেটের সকল উপাদান বর্জন করে, বি সেটের সকল উপাদান বর্জন করে এ এর অন্য উপাদান দিয়ে
এ স্ল্যাশ বি গঠন করা হয়। তাহলে আমরা কি বুঝলাম যে এ উল্টা দিকে স্ল্যাশ বি হলো আমাদের এ বাদ বি সেট। এটা হলো আমাদের ডিফারেন্স অফ সেটস, আমরা বের করি। এটা মানে হলো এ বি সেটের সকল উপাদান বর্জন করে এর অন্য উপাদান দিয়ে। তাহলে এর অন্য উপাদান দিয়ে যদি আমরা বি এর সেটের সকল উপাদান বর্জন করি, তাহলে আমরা এ উল্টা দিকে স্ল্যাশ বি সেট গঠন করতে পারবো, বা এ ভাগ বি সেট গঠন করতে পারবো। তাহলে আমরা সেটের অন্তর বা ডিফারেন্স অফ সেটস বুঝলাম। এখন আমরা পড়ব পূরক সেট। পূরক সেটের ইংলিশ কমপ্লিমেন্টারি সেট। এগুলো আমরা নোট করে ফেলি আমাদের সাথে খাতায়, তাহলে আমাদের বুঝতে সহজ হবে। পূরক সেটকে আমরা কি বলতে পারি? যদি আমরা লিখি, আসো, যদি এ সেট সার্বিক সেট ইউ হচ্ছে আমরা, আচ্ছা এই ইউকে একটু সুন্দর করে লিখে তোমাদের তাহলে বুঝতে সুবিধা হবে। ইউ এভাবে লিখবো আমরা, ইউনিভার্সাল সেট। ইউ এর একটি উপসেট হয়, ইউ এর একটি উপসেট হয়, তবে এর উপাদানগুলো এর উপাদানগুলো বাদে সার্বিক সেটের অন্য সকল উপাদান দিয়ে গঠিত সেটকে এর পূরক সেট বলা হয়। তাহলে এ সেট, যদি এর সেট সার্বিক সেট ইউ এর একটি উপসেট হয়, মানে ইউনিভার্সাল সেটের যদি একটা উপসেট এ হয়, তাহলে তবে এর উপাদানগুলো বাদে সার্বিক সেটের অন্য সকল উপাদান দিয়ে যে সেট গঠন করা হবে তাকে এর কমপ্লিমেন্টারি সেট বা পূরক সেট বলা হবে। কমপ্লিমেন্টারি বা পূরক সেটকে লেখা হয় এ সি বা এ প্রাইম দিয়ে। এটাকে আমরা কিভাবে বলি? ধরি আমরা ইউনিভার্সাল সেট যদি আমাদের 1 2 3 4 5 6 হয়, আর আমাদের এ যদি 1 2 3 4 হয়, তাহলে আমাদের এ কমপ্লিমেন্টারি বা এ প্রাইম, যেটা কিন্তু আমি বোঝাচ্ছি আলাদা আলাদা, তাহলে আমাদের এ প্রাইম হবে 5 আর 6। কেন হবে 5 আর 6? 1 2 3 4 বাদে আমাদের বাকি থাকে কি 5 আর 6। তাহলে এ কমপ্লিমেন্টারি বা এ প্রাইম আমাদের কি হবে 5 বা 6। তাহলে এর পূরক সেট হবে 5 বা 6। সেটাকে আমরা লিখব কি দিয়ে? এ উপরে সি বা এ উপরে প্রাইম দিয়ে। এরপর আমরা আসি শক্তি সেট বা পাওয়ার সেটে। শক্তি সেট বা পাওয়ার সেট কি? এ সেটের সকল উপসেটের সেটকে এ শক্তি সেট বলা হয়, যেটাকে প্রকাশ করা হয় পি অফ এ দিয়ে। তাহলে আমরা লিখি এ সেটের সকল উপসেটকে এ বেসিক্যালি এটা উপসেটের সেটকে, আমরা সেটা মুছে একটু সুন্দর করে লিখি। তাহলে আমরা কি লিখব? এ সেটের সকল উপসেটের সেটকে এ এর শক্তি সেট বলা হয়।
এটাকে কিভাবে লেখা হয়? শক্তি সেটকে পি অফ এ দিয়ে, তাহলে আমরা এটা কীভাবে লিখতে পারবো? পি অফ এ দিয়ে আমরা শক্তি সেট লিখতে পারি। তো শক্তি সেটের মধ্যে এ এর যতগুলো উপসেট বা সাবসেট আছে, আমরা আগেও বলছি এ ইজ ইকুয়াল টু যদি 1 2 3 4 5 6 হয়, তাহলে এটা সাবসেট হতে পারে 1 2 3 বা 2 3 বা 3 4 4 5 6 বা 3 4 5 6, এগুলো সবই আমাদের এর উপসেট বা সাবসেট। তো এগুলো সবগুলাই এর শক্তি সেট। তাহলে আমরা এগুলো কী দিয়ে লিখব? পি অফ এ বা পাওয়ার অফ এ দিয়ে। তাহলে আমরা বুঝলাম শক্তি সেট কি। এরপরে আমরা দেখব ভেন চিত্র। ভেন চিত্র বা ভেন ডায়াগ্রাম। ভেন চিত্র বা ভেন ডায়াগ্রাম কি? কোনো সেটের একাধিক উপসেটের মধ্যে সম্পর্ক নির্দেশ করতে যে জ্যামিতিক চিত্র ব্যবহার করা হয় তাকে ভেন চিত্র বলে। তো প্রশ্ন যদি এরকম থাকে যে কোনো সেটের একাধিক সেটের মধ্যে সম্পর্ক নির্দেশ করতে যে জ্যামিতিক চিত্র ব্যবহার করা হয় তাকে কি বলে, তোমরা অপশন দেখাবা ভেন চিত্র বা ভেন ডায়াগ্রাম। বিভিন্ন আকৃতির জ্যামিতিক চিত্র যেমন আয়তকার ক্ষেত্র, বৃত্তাকার ক্ষেত্র, এভাবে আমরা বোঝাতে পারি। কি দিয়ে বোঝাতে পারি? আয়তকার ক্ষেত্র, একটু বলেছি কেটে নিই, আয়তকার ক্ষেত্র বা বৃত্তাকার ক্ষেত্র। আয়তকার ক্ষেত্র বা বৃত্তাকার ক্ষেত্র। তো এগুলোকে আমরা কিভাবে বুঝবো? যদি আমাদের বোঝাতে হয় যে এ ইউনিয়ন বি, মানে এ আর বি এর ইউনিয়ন, তো এ আর বি ইউনিয়ন যদি আমরা একটা ভেন ডায়াগ্রামের মাধ্যমে দেখাতে চাই, তাহলে আমরা এটা কিভাবে আঁকতে পারি? এটা যদি আমাদের এ হয়, এটা যদি আমাদের বি হয়, তাহলে বি এর অংশ, এ এর অংশ আর তাদের মাঝে কমন যে অংশটা বা সাধারণ যে অংশটা, সেটাকে মিলে আমাদের হবে এ ইউনিয়ন বি। এটা হবে আমাদের একটা ভেন চিত্র। এখন আমরা ইউনিয়ন নিয়ে আগে পড়াশোনা করব। ইউনিয়ন, ইন্টারসেকশন, আর এটা হচ্ছে আমাদের ইউনিভার্সাল সেট। আমরা একবার একটু সুন্দর করে আঁকি এটা। তো আমরা এখন আমাদের ইউনিয়ন, ইন্টারসেকশন আর ডিসজয়েন্ট সেট দেখব। তো আগে প্রথমে আমরা ইউনিয়ন সেট দেখি। ইউনিয়ন সেট, ইউনিয়ন অফ সেটস, এটাকে বাংলায় আমরা বলবো সেটের সংযোগ। সেটের সংযোগ দিয়ে কি বোঝায়? দুই বা ততোধিক সেটের সকল উপাদান নিয়ে গঠিত সেটকে সেটের সংযোগ বলে। তাহলে এ যদি একটা সেট হয় আর বি যদি একটা সেট হয়, তাদের মাঝে যদি আমরা সংযোগ ঘটাই, যদি ধরি আমরা এ ইজ ইকুয়াল টু 1 2 3 4 আর বি ইজ ইকুয়াল টু আমরা 2 3 4 5, যেটা যদি আমাদের সেট হয়, তাহলে আমাদের এ ইউনিয়ন বি বা এ সেটের, এ আর বি এর সেটের সংযোগ হবে 1 2 3 4 5। একটু আগে আমরা ভেন ডায়াগ্রামে কীভাবে আঁকতে হয় তা দেখলাম। তো এটা হলো আমাদের এ ইউনিয়ন বি।
আমি আবার একটু এটা দেখাই সুন্দর করে। এটা ইউ এর মতো আঁকলে হবে না, এটা একটু ভালো মতো বুঝতে হবে যে দুইটা সাইন একটু ডিফারেন্ট। এটা হলো ইউনিভার্সাল সেটের সাইন, আর এটা হলো আমাদের ইউনিয়নের সাইন। তাহলে আমরা আমাদের ইউনিয়ন অফ সেটস বুঝলাম। এরপর আমরা আসি ইন্টারসেকশন অফ সেটে। ইন্টারসেকশন অফ সেট কি? এটা হলো ইউনিয়নের অপোজিট। তো দুই বা ততোধিক সেটের সাধারণ উপাদান, শুধু সাধারণ উপাদানটা আমরা গণ্য করব। সাধারণ উপাদান দিয়ে গঠিত সেটকে ছেদ সেট বা সেটের ছেদ বা ইন্টারসেকশন অফ সেটস বলা হয়, সেটের ছেদ। তো একইভাবে আমরা যদি দেখি যে a ইজ ইকুয়াল টু 1 2 3 4 আর b ইজ ইকুয়াল টু 3 4 5 6, তাহলে আমাদের a ইন্টারসেকশন b বা a আর b এর সেটের ছেদ হবে শুধু 3 আর 4, কারণ দুইটার মাঝে সাধারণ 3 আর 4ই আছে। তো তাহলে আমরা এটা ভ্যান ডায়াগ্রামে কীভাবে দেখাবো? ভ্যান ডায়াগ্রাম আমরা দেখাবো শুধু এই অংশটুকু আমাদের, এটা যদি আমাদের a হয়, এটা যদি আমাদের b হয়, তাহলে a ইন্টারসেকশন b এই মাঝের অংশটুকু হবে, আর পুরোটার উপরে আমাদের ইউনিভার্সাল সেট। তাহলে আমরা বুঝলাম। আর এরপরে আমরা আসি নিশ্ছেদ বা ডিসজয়েন্ট সেট। নিশ্চিত সেট বা ডিসজয়েন্ট সেটস দিয়ে কি বোঝায়? এটা দিয়ে বোঝায় যে দুটি সেটের কোনো সাধারণ উপাদান যদি না থাকে তাহলে তাদের নিশ্চিত সেট বলে। মানে a ইজ ইকুয়াল টু যদি 1 2 3 হয় আর b ইজ ইকুয়াল টু যদি হয় 5 6 7, এখানে দুইটা সেটের মধ্যে আমরা দেখতে পাচ্ছি যে কোনো সাধারণ উপাদান নেই, তাহলে দুটো কি হবে? ডিসজয়েন্ট সেটস। এরপর আমাদের আছে এক এক মিল করেসপন্ডেন্স বা 1 1 করেসপন্ডেন্স। এক এক মিল 1 1 করেসপন্ডেন্স। তো এক এক মিল বা 1 1 করেসপন্ডেন্স দিয়ে কি বোঝায়? যদি এ সেটের প্রতিটি উপাদান, আমি একটু লিখে দিই, যদি এ সেটের প্রতিটি উপাদানের সাথে বি সেটের একটি ও কেবল একটি উপাদান এবং বি সেটের প্রতিটি উপাদানের সাথে কেবল একটি উপাদানের মিল স্থাপন করা হয়। সম্পর্কে সবাই নোট করে ফেলি, তাহলে আমাদের মনে রাখতে সহজ হবে, রিভিশন দিতে সহজ হবে। বারবার ভিডিও দেখলে তো একটু কষ্ট হতে পারে। আমি ইনশাল্লাহ নোট দেওয়ার চেষ্টা করব পরের ক্লাস থেকে। তবে তাকে এ অ্যান্ড বি সেটের মধ্যে এক এক মিল বলে। তাহলে এক এক মিল কি বলে? যদি এ সেটের প্রতিটি উপাদানের সাথে বি সেটের একটি ও কেবলমাত্র একটি উপাদান এবং বি সেটের প্রতিটি উপাদানের সাথে এ সেটের একটি ও কেবল একটি উপাদানের মিল স্থাপন করা হয়, তবে তাকে এ ও বি এর মধ্যে এক এক মিল বলা যায়। তাহলে এ ইজ ইকুয়াল টু যদি 1 2 3 হয়, 1 2 3, সেটা একটু ঠিক মতো লিখি। 1 2 3 হয়
আর বি ইজ ইকুয়াল টু যদি 3 4 5 হয়, তাহলে আমরা দেখতে পাচ্ছি বি এর সকল উপাদানের সাথে শুধু একটা মাত্র এর মধ্যে মেলে, আর এর সকল উপাদানের সাথে বি এর শুধু একটা মাত্র মিলতেছে। তাহলে আমরা বলতে পারবো যে এ ও বি সেটের মধ্যে এক এক মিল আছে। এরপর আমরা দেখব সমতুল সেট। সমতুল সেট বা ইকুইভ্যালেন্ট সেট। যে কোনো সেট এ ও বি এর মধ্যে যদি একটি এক এক মিল এ এক এক মিল, আমরা একটা জিনিস বলে রাখি, এক এক মিল বলার জন্য এভাবে আমরা লিখতে পারি, এ ও বি কে এক এক মিল বলা যায় এভাবে, মানে এটা দিয়ে রিপ্রেজেন্ট করা হয় এ এক মিল। তো যে কোনো সেট এ অ্যান্ড বি এর মধ্যে যদি একটি এক এক মিল বর্ণনা করা যায়, তবে এ অ্যান্ড বি কে সমতুল সেট বলা হয়। যে কোনো সেট এ অ্যান্ড বি এর মধ্যে যদি একটি একক মিল, যে একটি এক এক মিল এ বি বর্ণনা করা যায়, তবে এ অ্যান্ড বি কে সমতুল সেট বলা যায়। মানে একটা সেট এ অ্যান্ড বি এর মধ্যে যদি একটা এ এক এক মিল থাকে, তাহলে এ এবং বি কে সমতুল সেট আমরা বলতে পারবো। এ আর বি কে সমতুল সেট বোঝাতে আমরা এটা লিখতে পারি এভাবে, এ বি এভাবে আমরা লিখতে পারি। এখন আমরা একটা চার্ট দেখব বিভিন্ন প্রতীকী সমূহ নিয়ে। তাহলে আমরা লিখতে পারি যে এটা হলো আমাদের ইউনিয়ন, বাংলা হলো সংযোগ। উদাহরণ যদি লিখতে হয় তাহলে লিখবো এ ইউনিয়ন বি। তাহলে আমরা এখানে কি লিখছি, ইংলিশে, এখানে বাংলা, এখানে এক্সাম্পল, এখানে হলো আমাদের চিহ্ন বা সাইন। এটা হলো আমাদের ইউনিয়ন। এরপর আমাদের আছে ইন্টারসেকশন, বাংলায় ছেদ, এ ইউনিয়ন বি। এরপর আমাদের আছে প্রপার সাবসেট, বা বাংলায় বলা হয় প্রকৃত উপসেট। এরপরে আমাদের নর্মালি আছে সাবসেট, বাংলায় উপসেট। এটা হলো আমাদের নট সাবসেট। এটাকে কিন্তু আবার বিলংস টু বলা যাবে না, বিলংস টু সাইনটা আলাদা। উপসেট নয়। এটা হলো আমাদের বিলংস টু। যদি আমাদের ই এর মতো থাকে সেটাকে আমরা কি বলবো, বিলংস টু। মানে এ বিলংস টু বি বা বি বিলংস টু এ, আমরা কিন্তু এটা দিয়ে বিলংস টু বোঝাতে পারবো না, এটা হলো জাস্ট সাবসেট বোঝায়। আর মাঝখানে যদি একটা কাটা থাকে তাহলে নট বিলংস টু, উপাদান ইহাতে অন্তর্ভুক্ত নয়। তাহলে আমরা এটা কিভাবে লিখতে পারি,
এক্স নট বিলংস টু এ। আর একটা কি সাইন আমরা শিখলাম, এমটি সেট বা নাল সেট। ফাঁকা সেট। আর একটা আমরা উপরে শিখছিলাম যে এ প্রাইম, এরকম যে প্রাইম সাইনটা, এটা দিয়ে বোঝানো হয় প্রাইম বা পূরক সেট, কমপ্লিমেন্টারি সেট। যেমন এ প্রাইমকে আমরা লিখতে পারি এইভাবে যে এ প্রাইম ইজ ইকুয়াল টু এক্স বিলংস টু ইউ এবং এক্স ডাজ নট বিলং টু এ। এটা কাটা দিব, ডাজ নট বিলংস টুটা একটু সুন্দর করে লিখি। does not belongs to a, তাহলে এটা হবে আমাদের প্রাইম সেট বা পূরক সেট। আরেকটা আমাদের আছে, সেটা হলো এরকম কোলনের মতো, এটাকে ইংলিশে বলা হয় সাচ দ্যাট, বাংলায় বলা হয় যেন। আর এটা একটা এক্সাম্পল আমরা লিখতে চাইলে এভাবে লিখতে পারি যে এক্স সাচ দ্যাট এক্স বিলংস টু আর, এক্স সাচ দ্যাট এক্স বিলংস টু আর, তাহলে আমাদের এক্সাম্পল। আমরা এখান থেকে তাহলে বুঝতে পারলাম, আমরা প্রথমে একটা জিনিস আমি একটু ভুল বলেছিলাম তোমাদের, সেটা হলো যে বি বিলংস টু এ, এটা এভাবে বলেছিলাম, এটা আসলে বিলংস টু না, এ সাইনটা দিয়ে বোঝানো হয় শুধু সাবসেট, আর এ সাইনটা দিয়ে বোঝানো হয় প্রপার সাবসেট। আর বিলংস টু হচ্ছে তিনটা সাইনালা ই, এটা হচ্ছে বিলংস টু। এই জিনিসগুলো আমাদের একটু আর একটু ভালো মতো আমরা বুঝলাম। পরের ক্লাসে আমরা সূত্র আর প্রশ্নের সমাধান দেখবো ইনশাল্লাহ, আশা করছি। সেই পর্যন্ত সবাই ভালো থাকো। আর নেক্সাসের বইটা তোমরা সবাই আশা করি কিনে ফেলবা, ওই বইটা পড়লে তোমাদের আশা করছি লাভ হবে সবার। ভিডিওর শুরুতে বইয়ের নাম্বার দেওয়া আছে, প্লিজ কল করবে সেই নাম্বারে। তো সে পর্যন্ত আশা করছি ভালো থাকবা, সুস্থ থাকবা সবাই। পরের ভিডিওতে আবার দেখা হবে। আসসালামু আলাইকুম।